বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.3-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা অ্যান্সারগুলো এখানে লিখে রেখেছি, আমরা এক এক করে বুঝিয়ে দেব। তো দেখেন, আমাদেরকে 1 নম্বরে বলা আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক বলতে আসলে আমাদেরকে যে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে সেই সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা বা মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তো মৌলিক গুণনীয়ক আসলে কি বা মৌলিক সংখ্যা কি, আমরা যদি একটু বলি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2, আমরা যদি বলি যে 2 একটা মৌলিক সংখ্যা, 2কে 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, এই কারণে 2 মৌলিক সংখ্যা। এরপরে 3 মৌলিক সংখ্যা, কারণ 3কে 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। 5 একটা মৌলিক সংখ্যা, 5কে 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। এভাবে আমরা যদি বলি 11 একটা মৌলিক সংখ্যা, 11কে 1 আর 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। তো আশা করি মৌলিক সংখ্যা কোনগুলো এগুলো তোমরা অবশ্যই জানো। তো যেহেতু আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে, তো আমরা একটু দেখি। তো ক নম্বরে বলা আছে 144, 240 আর হচ্ছে 612, এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা আগে কি করব, এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। কি করব? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। যেমন 144কে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, কেননা একক স্থানীয় অঙ্ক হচ্ছে জোড়, ঠিক আছে? তার কারণে 2 যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটা দ্বারা ভাগ করতে পারবো। যেমন 14কে 2 দ্বারা ভাগ করলে 7, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, এরপরে 7কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 7-এর ভেতরে 2 3 বাদ যায়, আরও 1 থাকে, 1 আর 2 12, তাহলে 12কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 6। এরপরে যদি 36কে 2 দ্বারা ভাগ করি তাহলে 3-এর ভেতরে 2 1 বাদ যায়, এখানে একবার গেলে 2, তাহলে আরও 1 থাকে, 1 আর এই পাশে 6কে যায় ধরবে তাহলে 16, 16-এর ভেতরে 2 যায় হচ্ছে 8 বার, 8 দুগুণে 16। সেমভাবে 18কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 9 দুগুণ 18। এখন 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 3কে 9। তাহলে এখানে 2 আর 3, আমরা জানি 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে পাইলাম কি 4টা 2 আর হচ্ছে 2টা 3 144-এর ক্ষেত্রে। সেমভাবে আমরা যদি 240-এর ক্ষেত্রে দেখি তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2-এর ভেতরে 2 1 বাদ যায়, 4-এর ভেতরে 2 2 বাদ যায়, এই শূন্যটা আমরা এখানে বসাবো। এরপরে হচ্ছে 120, 2 দ্বারা যদি 12কে দেই তাহলে 6 দুগুণ 12 0, এরপরে হচ্ছে 6-এর ভেতরে 2 3 বাদ যায় 0, 3-এর ভেতরে 2 1 বাদ যায় তাহলে 1, আর হলে 0 10, 10-এর ভেতরে 2 5 বাদ যায়, আর 15কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15। এরপরে হচ্ছে আমরা যদি 612-র মৌলিক গুণনীয়কগুলো বের করি, 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে 3, আর আমরা যদি হচ্ছে যেহেতু আচ্ছা 6কে 2 দ্বারা ভাগ করলে তাহলে 3, তাহলে পরবর্তী অঙ্ক 1 যদি নেই, ভাগ যাচ্ছে না, তাহলে পরবর্তী আরও একটা অঙ্ক নেওয়া লাগতেছে, 2 নেওয়া লাগতেছে। এই কারণে আমরা এখানে একটা শূন্য নেব, যেহেতু 2টা অঙ্ক একসাথে নিচ্ছি, ঠিক আছে? এখন 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 6। এরপরে 2 দ্বারা যদি 3কে দেই 1, 3-এর ভেতরে 2 1 বাদ যায়, থাকে হচ্ছে 1 1 আর 0 10, তাহলে 10-এর ভেতরে 2 যায় 5 বার, 6-এর ভেতরে 2 যায় 3 বার। এখন 3 দ্বারা যদি দেই 15-এর ভেতরে 3 যায় 5 বার, 3-এর ভেতরে 3 যায় 1 বার, 5-এর ভেতরে 3 যায় 1 বার, তাহলে 2 আর 1 21, 21-এর ভিতরে 3 যায় 7 বার। তো এখানে দেখেন 2 2 3 3 17, 17ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, এই কারণে এই সংখ্যাটাকে আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখেন, আমরা হচ্ছে 144, 240 আর 612-র মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে এগুলো। 144-এর ক্ষেত্রে হচ্ছে এগুলো, 240-এর ক্ষেত্রে এবং 612-র ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। সাধারণ মৌলিক গুণনীয়কগুলো, তো এখানে দেখেন 2 আছে, সবগুলোতে 2 আছে। আমরা যদি সবগুলোতে দেখি 2 সর্বোচ্চ, সাধারণ হচ্ছে 2 বার করে পাই, ঠিক আছে? এটা তো 2 বার আছে, এটা 4 বার আছে, এটা 4 বার আছে, কিন্তু সাধারণ 2 বার করে পাই, তার কারণে আমরা হচ্ছে 2টা 2 নিতে পারবো, ঠিক আছে? তো এই কারণে আমরা এখানে দেখেন 2টা 2 নিয়েছি, এই যে 2, 2। এরপরে দেখি 3, দেখেন এখানে আছে, এখানে 1 বার আছে, এখানে 2 বার আছে, এখানে 2 বার আছে, কিন্তু 3 সাধারণ আছে কয়বার? 1 বার করে করে, ঠিক আছে? তার কারণে 3 নিলাম।
তো আমরা আর কোনো মৌলিক গুণনীয়ক যেহেতু সাধারণ মৌলিক গুণনীয়ক পাচ্ছি না, তো এখন এই যে 2 গুণন 2 গুণন 3 অর্থাৎ 2 2 আর 3 এই তিনটা অঙ্ক যদি আমরা গুণ করে দিই তাহলে গসাগু পেয়ে যাব। তাহলে 2 2 4 3 4 12, তার মানে আমাদের হচ্ছে 144 240 আর হচ্ছে 612, এর গসাগু হবে 12। এরপরে যদি আমরা খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 525 495 577, আমরা যদি এদের মৌলিক গুণনীয়কগুলো বের করি, 525কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 5-এর ভেতরে 3 যায় হচ্ছে একবার, থাকে 2, 2কে ধরলে 22, 22-এর ভেতরে 3 যায় 7 বার, 3 7 21, তাহলে এক যায় 5 ধরলে 15, 15-এর ভেতরে 3 যায় হচ্ছে 5 বার, ঠিক আছে। আবার দেখেন 17-এর ভেতরে 5 যায় হচ্ছে 3 5 15, 3 বার থাকে 2, 2 যায় 5 ধরলে 25, 25-এর ভেতরে 5 যায় 5 বার, এরপর হচ্ছে 5 7 35। তো আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কগুলো বের করলাম, 3 5 7, তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা। সেমভাবে 495-এর ক্ষেত্রে যদি আমরা বের করি, 3 দ্বারা যদি দেই, 4-এর ভেতরে 3 যায় একবার, 1 যায় 9 ধরলে 19, 19-এর ভেতরে 3 যায় 6 বার, তাহলে 3 6 18, 1 থাকে 1 যায় 5 ধরলে 15, 15-এর ভেতরে 3 যায় 5 বার, এরপরে 3 হচ্ছে 16-এর ভেতরে যায় হচ্ছে 5 বার, 3 5 15, 1 থাকে 1 যায় 5 ধরলে 15, 15-এর ভেতরে 3 যায় 5 বার, আর 55-কে যদি আমরা 5 দিই, 5-এর ভেতরে 5 যায় একবার, আবার 5-এর ভেতরে 5 যায় একবার, তো 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এই কারণে এটাকে আর আমরা ভাগ করব না। সেমভাবে 577-এর ক্ষেত্রে 2 দ্বারা যদি 5-কে দেই, 5-এর ভেতরে 2 যায় 2 বার, থাকে 1 1 যায় 7 ধরলে 17, 17-এর ভেতরে 2 যায় 8 বার, 8 2 16, থাকে 1 1 যায় 0 ধরলে 10, তাহলে 10-এর ভেতরে 2 যায় হচ্ছে 5 বার, এরপরে হচ্ছে 28-এর ভেতরে 3 যায় হচ্ছে 9 বার, 3 9 27, তাহলে এখানে থাকে 1 1 যায় 5 ধরলে 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, 5 দিয়ে যদি আমরা 95-কে ভাগ করি, তাহলে 5 19-এ 95, 19 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যাগুলো কি কি পাইলাম, দেখেন 525-এর ক্ষেত্রে 3 গুণন 5 গুণন 5 গুণন 7, এভাবে। তো এখন এগুলোর ভিতরে সাধারণ আমরা কাকে কাকে পাচ্ছি, দেখেন এটার ভেতরে 3 আছে, এটার ভেতরেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 495-এর ক্ষেত্রে 2 বার আছে, কিন্তু সাধারণ সবগুলোতে একবার একবার করে আছে, তার কারণে আমরা হচ্ছে কি করব, একবার নিলাম, এই যে এখানে একবার নিলাম, ঠিক আছে। এরপরে দেখি আর কোন সংখ্যা আছে, এখানে 5 আছে, এখানে 2 বার আছে, এখানে 5 একবার আছে, এখানেও একবার আছে, তো যেহেতু সাধারণ একবার নিলাম। 2 আছে এটার ভেতরে, এটাত নাই, এটাত নাই, 7 আছে, এগুলো তো আমরা দেখতে পারতেছি আর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। তো আমরা যেহেতু 3 আর 5 সাধারণ মৌলিক গুণনীয়ক পাইলাম, তার কারণে 3 আর 5 গুণ করলেই আমাদের গসাগু হয়ে যাবে। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু হবে 3 গুণন 5, 3 5-এ 15। এরপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি, যে 2666 আর হলো 9699। আচ্ছা দেখেন, তাহলে এই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে আমরা কি করব, বিশ্লেষণ করব, বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তো এটাকে যদি আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করি, 2-এর ভিতরে 2 যায় একবার, 6-এর ভিতরে 2 যায় 3 বার, 6-এর ভিতরে 2 যায় 3 বার, আবার 6-এর ভিতরে 2 যায় 3 বার। তো এখন আমাদের হচ্ছে 31-এর নিচে 2 থেকে শুরু করে 31 পর্যন্ত, বা 31-এর নিচ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দ্বারা এই যে 1333 সংখ্যাটাকে ভাগ যায় না, অর্থাৎ 2 থেকে শুরু করে 31-এর পূর্ব পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর দ্বারা কোনোটা দ্বারাই 1333-কে ভাগ করা যায় না। 31 যেহেতু মৌলিক সংখ্যা 31 দ্বারা যায়, তো 31 দ্বারা যদি 1333-কে ভাগ করি, তাহলে এখানে হয় 43, এই সংখ্যাটা হচ্ছে 43, 43 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। সেমভাবে 9699-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 9-এর ভিতরে 3 যায় হচ্ছে 3 বার, 3 3-কে 9, 6-এর ভিতরে 3 যায় 2 বার, 9-এর ভিতরে 3 যায় 3 বার, 9-এর ভিতরে 3 যায় 3 বার। এখন 3233 যে সংখ্যাটা আছে আমাদের 53, অর্থাৎ 2 থেকে শুরু করে 53-এর আগ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, সেই মৌলিক সংখ্যাগুলো দ্বারা 3233 সংখ্যাটাকে ভাগ যায় না, ঠিক আছে। তো অর্থাৎ নিঃশেষে ভাগ যায় না, তার কারণে আমরা 53 দ্বারা যেহেতু ভাগ যায়, 53 দ্বারা যদি ভাগ করি তাহলে 61 পাই। তো 61 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো তাহলে 2666 আর 9699-এর মৌলিক সংখ্যাগুলো পাইলাম। 2666-এর ক্ষেত্রে 2 31 43, আর 9699-এর ক্ষেত্রে 3 53 আর হচ্ছে 61। তো আমরা যদি এই সংখ্যাগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করি, এদের ভিতরে আমরা কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক পাই না, তার কারণে আমরা এখানে কি লিখেছি, যে এত ও এত এর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, অর্থাৎ এত এত পরস্পর সহমৌলিক সংখ্যা, ঠিক আছে। তো তার কারণে যেহেতু কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, তার কারণে আমরা বলতে পারি এই সংখ্যাদ্বয়ের গসাগু হচ্ছে 1। যদি কোনো আমরা মৌলিক গুণনীয়ক না পাই, সেক্ষেত্রে গসাগু কত হবে, 1 হবে, ঠিক আছে।
এরপরে যদি আমরা 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখি, এখানে বলা আছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো ভাগ প্রক্রিয়ায় আমরা কিভাবে গসাগু নির্ণয় করতে পারি, এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, আমরা বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। তো দেখেন কিভাবে করতে হয়। 165-র ভেতরে 105 কয়বার যায়, 105 যায় হচ্ছে একবার, তার কারণে আমরা একবার দিলাম, তাহলে আমরা যদি 5 5 মিলি গেলে 0, 6 থেকে 0 বাদ দিলে 6, 1 1 মিলি গেলে 0, বাম পাশে 0 বসে না। তো আমরা এখানে অবশিষ্ট পাইলাম হচ্ছে 60। 165-র ভিতরে 105 একবার যায়, আমরা বিয়োগ করলে পাই হচ্ছে 60। তো এই 60 দ্বারা আমরা আবার এই ভাজকটাকে ভাগ করব। ঠিক আছে, আমরা এই ভাজকটা দ্বারা এই ভাজ্যটাকে ভাগ করেছিলাম, তাহলে ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা দ্বারা প্রথম যে ভাজকটা এটাকে ভাগ করব। তো এই যে 105কে আমরা ভাগ করবো, 105-এর ভিতরে 60 যায় হচ্ছে একবার, একবার গেলে আমরা বিয়োগ করলে পাই হচ্ছে 45। ঠিক আছে, তো এখন এই যে 45 যে সংখ্যাটা, এই 45 সংখ্যাটা দ্বারা এখন এই যে দ্বিতীয় যে ভাজকটা সেটাকে ভাগ করব। তো 60-এর ভিতরে 45 যায় হচ্ছে কয়বার, একবার, তাহলে 15। এখন এই 15 দ্বারা তৃতীয় যে ভাজকটা সেটাকে ভাগ করব। তো 15-এর ভিতরে 45-এর ভিতরে 15 যায় হচ্ছে 3 বার, 3 15 45, তাহলে নিচে হলে 0। তার মানে সর্বশেষ যে ভাজকটা, এখানে যেহেতু ভাগশেষ 0 হয়ে গেছে, সর্বশেষ ভাজক কত, 15, এই সর্বশেষ ভাজকটাই হবে আমাদের হচ্ছে গসাগু। ঠিক আছে, তো দেখেন 105 ও এত এর গসাগু হলো 15, যেহেতু শেষ ভাজক বা সর্বশেষ ভাজক 15, ওই সর্বশেষ ভাজকটাই হবে আমাদের গসাগু। তো সেমভাবে আমরা হচ্ছে খ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, 385, 286 আর হচ্ছে 418, এই সংখ্যাটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা দ্বারা সবচেয়ে বড় সংখ্যাটাকে একটু আগে ভাগ করে দেখি, যেহেতু 3টা সংখ্যা আছে, পরে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। তো 418কে যদি আমরা 286 দ্বারা ভাগ করি, 418-এর ভিতরে 286 একবার যায়, একবার দিলে 286, অবশিষ্ট থাকে 132। তো এই যে 132 যে অবশিষ্ট থাকে, এই 132 দ্বারা আমাদের প্রথম যে ভাজক 286 সেটাকে ভাগ করব। তো 286-র ভিতরে 132 যায় হচ্ছে দুইবার, দুইবার গেলে 264 হয়। ঠিক আছে, 132 দুগুণ 264, এখন 286 থেকে যদি 264 বাদ দেয়, তাহলে এখানে অবশিষ্ট থাকে 22। এখন এই 22 দ্বারা আমাদের যে দ্বিতীয় ভাজক 132 সেটাকে ভাগ করব। তো 132কে 22 দ্বারা যদি আমরা 6 বাদ দেই, বা 132-এর ভেতরে 22 যদি 6 বাদ যায়, তাহলে 132 হয়, তখন ভাগশেষ থাকে কি, 0। ঠিক আছে, তো আমরা 22 পাইলাম, এই দুইটার ক্ষেত্রে আমরা সর্বশেষ ভাজক পাইলাম 22। এই 22 দ্বারা আমাদের যে আরও একটা সংখ্যা আছে 385, এখন এই সংখ্যাটাকে ভাগ করব। তো দেখেন আমরা যদি এখন হচ্ছে 385-কে 22 দ্বারা ভাগ করি, 385, আচ্ছা এখানে যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, আমরা ভাজ্যও 2 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 38, 38-এর ভিতরে 22 যায় হচ্ছে একবার, তাহলে আমরা বিয়োগ করলে 8 থেকে 2 বাদ দিলে 6, 3 থেকে 2 বাদ দিলে 1, 16, পরবর্তী অঙ্ক 5 নামাইলাম। এখন 165-র ভিতরে 22 কয়বার যায়, 165-র ভিতরে যদি আমরা 7 বাদ দিই, তাহলে হয় হচ্ছে 154, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে এখানে আমরা ভাগশেষ পাইলাম হচ্ছে 11। এখন এই 11 দ্বারা আমাদের এই যে ভাজকটা, এই ভাজকটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 22-কে, তাহলে 22-কে 11 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 11 দুগুণ 22। তো আমরা তাহলে দেখেন এখানে ভাগশেষ কিন্তু 0 হয়ে গেল, তাহলে সর্বশেষ ভাজক কত, 11, এই সর্বশেষ ভাজকটাই হবে আমাদের সংখ্যাগুলোর গসাগু। তাহলে আমরা বলতে পারি 385, 286 আর হচ্ছে 400, আমাদের এখানে কত ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে 418। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা বলতে পারি এই যে 385, 286 আর হলে 418, এর গসাগু হবে 11। এখন আমরা 3 নম্বরের প্রশ্নগুলো একটু দেখি, কি বলা আছে 3 নম্বরে, যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। এর পূর্বে আমরা গসাগু নির্ণয় করেছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে, সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলেই হয়েছিল গসাগু। এখন লসাগুটা দেখি কিভাবে বের করতে হয়। ক নম্বরে দেওয়া আছে 15, 25 আর হচ্ছে 30। তো 15, 25 আর 30-কে আমরা তাদের মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তো দেখেন 15-কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি, 3 মৌলিক সংখ্যা দ্বারা, তাহলে 3 5 15, 5ও একটা মৌলিক সংখ্যা। 25-কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, 30-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 15, 15-কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15। তো দেখেন তাহলে 15-এর ক্ষেত্রে 3 গুণন 5, 25-এর ক্ষেত্রে 5 গুণন 5, 30-এর ক্ষেত্রে 2 গুণন 3 গুণন 5। তো এখন আমরা এখানে কি দেখতে পারতেছি, দেখেন প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে 2 সর্বোচ্চ কতবার আছে, দেখেন তো এই সংখ্যা যে গুণনীয়কগুলো আমরা পাইলাম। ঠিক আছে, এখানে কিন্তু সাধারণ গুণনীয়ক না, আমরা জাস্ট দেখব যে যে মৌলিক গুণনীয়কগুলো আছে, এই মৌলিক গুণনীয়কগুলো সর্বোচ্চ কতবার করে আছে, আমরা জাস্ট এটা দেখব। তো এখানে 3 মৌলিক গুণনীয়ক আছে, 5 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে। ঠিক আছে, তো আমরা এখন দেখব কোনটা সর্বোচ্চ কতবার করে আছে।
তাহলে আমরা যদি 2 দেখি, 2 আছে সর্বোচ্চ একবার, দেখেন এটার ভেতরেই আছে, অন্য কোনোটার ভেতরে নেই। তো যেহেতু সর্বোচ্চ একবার আছে, তো আমরা একবার 2 নেব। এরপরে 3, তো দেখেন 3 এখানে একবার, এখানে নেই, এখানে একবার, তার মানে 3 সর্বোচ্চ কতবার আছে, যে সংখ্যার ভিতরেই থাকুক না কেন, যে গুণনীয়কটা, যে মৌলিক গুণনীয়কটা আছে সেটা যে কোনো সংখ্যার ভিতরে থাকলেই হবে, সবগুলো সংখ্যার ভিতরে যে থাকতে হবে এমনটা না লসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে 3 আছে সর্বোচ্চ একবার, 5 আছে, দেখেন এই যে 25-এর ক্ষেত্রে 5 সর্বোচ্চ 2 বার আছে, তাহলে 2 পাইলাম সর্বোচ্চ একবার, 3 পাইলাম সর্বোচ্চ একবার, আর 5 পাইলাম সর্বোচ্চ 2 বার। আমরা এখানে সেটাই লিখেছি, মৌলিক গুণনীয়কের 2 আছে সর্বোচ্চ একবার, 3 আছে সর্বোচ্চ একবার ও 5 আছে সর্বোচ্চ 2 বার। তাহলে আমরা এখন এই 2, 3 আর 2টা 5 গুণ করলে যেটা হবে সেটাই আমাদের লসাগু হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাই হচ্ছে 150, তার মানে আমাদের নির্ণয় লসাগু হচ্ছে 150। এখন খ নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তো দেখেন, তাহলে 22, 88, 132 আর হচ্ছে 198, এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তাহলে 22-এর ভিতরে 2 যায় হচ্ছে 2-এর ভিতরে 2 যায় একবার, 2-এর ভিতরে 2 যায় একবার, তাহলে 11, 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এরপরে 88, 8-এর ভিতরে 2 যায় 4 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার, 4-এর ভিতরে 2 যায় 2 বার, 4-এর ভিতরে 2 যায় 2 বার, এরপরে 2-এর ভিতরে 2 যায় একবার, 2-এর ভিতরে 2 যায় একবার। তাহলে এখানে এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হয়ে গেল। 132-এর ভিতরে 2 যায় হচ্ছে আচ্ছা 13-এর ভিতরে 2 যায় 6 বার, থাকে 1, 1 আর 2 12, 12-এর ভিতরে 2 যায় 6 বার, 6-এর ভিতরে 2 যায় 3 বার, 3 দুগুণ 6, 6-এর ভিতরে 2 যায় 3 বার, 3 দুগুণ 6। এখন 3 দ্বারা যদি যাই, 3-এর ভিতরে 3 যায় একবার, 3-এর ভিতরে 3 যায় একবার। তো এখানে যে সংখ্যাগুলো পাইলাম সবগুলো মৌলিক সংখ্যা বা মৌলিক গুণনীয়ক। এরপরে আমরা যদি এই 198-কে 2 দ্বারা ভাগ করি, 19-এর ভিতরে 2 যায় 9 বার, 9 দুগুণ 18, থাকে 1, 1 যায় 8 ধরলে আবার 18, 18-এর ভিতরে আবার 2 যাবে 9 বার। এখন 9-এর ভিতরে 3 যায় হচ্ছে 3 বার, আবার 9-এর ভিতরে 3 যায় 3 বার। এখন এই 3-এর ভিতরে 3 যায় একবার, এই 3-এর ভিতরে 3 যায় একবার। তো এখানে যে সংখ্যাগুলো পাইলাম মৌলিক সংখ্যা। তো আমরা এই সবগুলো সংখ্যা 22, 88, 132 আর 198 সবগুলোর যদি গুণনীয়কগুলো একটু লক্ষ্য করি, তো দেখেন এই সংখ্যাগুলো থেকে আমরা দেখতে পারতেছি প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে 2 আছে সর্বোচ্চ হচ্ছে 3 বার, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, দেখেন এই যে এই সংখ্যাটাতে 2 সর্বোচ্চ 3 বার আছে, আবার 3 আছে সর্বোচ্চ 2 বার। দেখেন এই যে 198 সংখ্যাটাতে 3 আছে সর্বোচ্চ 2 বার, আর 11 আছে হচ্ছে সর্বোচ্চ একবার। এই যে 11 সবগুলোতে একবার একবার করে আছে, বা যে কোনো একটা থাকলেই হবে, তো সর্বোচ্চ একবার আছে। তো এখন যদি আমরা হচ্ছে 22, 88, 132 আর 198 এর লসাগু নির্ণয় করি, তাহলে যে সংখ্যাগুলো সর্বোচ্চ যতবার করে পাইলাম সবগুলো গুণ করব। তাহলে 2 সর্বোচ্চ 3 বার, 3 সর্বোচ্চ 2 বার, আর 11 সর্বোচ্চ একবার। তো এই যে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে 792। তো এটাই হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। এরপরে গ নাম্বারটা যদি আমরা দেখি, সেমভাবে আমরা আগে মৌলিক গুণনীয়কগুলো বের করব। তাহলে 24-কে 2 দ্বারা ভাগ করলে 12, 12-কে 2 দ্বারা ভাগ করলে 6, 6-কে 2 দ্বারা ভাগ করলে 3, 36-কে 2 দ্বারা ভাগ করলে 18, 18-কে 2 দ্বারা ভাগ করলে 9, 9-কে 3 দ্বারা ভাগ করলে 3 3-কে 9, 54-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 27, অর্থাৎ 5-এর ভিতরে 2 যায় 2 বার, থাকে 1, 1 আর 4, 14, 14-এর ভিতরে 2 যায় 7 বার। এখন 3 নং 27, 3 3-কে 9, 72-কে যদি 2 দ্বারা দিই, 7-এর ভিতরে 2 যায় হচ্ছে 3 বার, 6, 1 থাকে 1 আর 2 12, 12-এর ভিতরে 2 যায় 6 বার, 2-এর ভিতরে 3-এর ভিতরে 2 যায় 1 বার, থাকে 1, 1 আছে 8, 16, 16-এর ভিতরে 2 যায় হচ্ছে 8 বার, 18-কে 2 দ্বারা ভাগ করলে 9, 3 3-কে 9, ঠিক আছে। এরপরে দেখেন আমরা যদি এই সংখ্যাটার ক্ষেত্রে একটু লক্ষ্য করি, 9-এর ভিতরে 2 যায় 4 বার, থাকে 1, 1 আর 6, 16, 16-এর ভিতরে 2 যায় হচ্ছে 8 বার, 8 দুগুণ 16, 4-এর ভিতরে 2 যায় 2 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার, 24-কে 2 দ্বারা ভাগ করলে 12, 12-কে 2 দ্বারা ভাগ করলে 6, 6-এর ভিতরে 2 যায় 3 বার, অর্থাৎ 3 দুগুণ 6, ঠিক আছে। তো এখন এই যে 24, 36, 54, 72 আর হচ্ছে 96 এই সংখ্যাগুলোর যদি আমরা মৌলিক গুণনীয়কগুলো একটু দেখি, দেখেন 24-এর মৌলিক গুণনীয়ক 36, 54 আর হচ্ছে 72, তো এবং 96। তো দেখেন এখন এই প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে আমরা যদি একটু লক্ষ্য করি ভালোভাবে, তো এখান থেকে দেখা যাচ্ছে 2 আছে সর্বোচ্চ হচ্ছে 5 বার, ঠিক আছে। 2 সর্বোচ্চ কতবার আছে? 5 বার। এই 96 এর ক্ষেত্রে দেখেন 1, 2, 3, 4, 5, 5 বার আছে। এরপরে 3 আছে সর্বোচ্চ হচ্ছে 3 বার। তো আমরা যদি দেখি এই যে 54-এর ক্ষেত্রে 3 আছে সর্বোচ্চ 3 বার। তো এখানে যেহেতু 2 আর 3 মৌলিক গুণনীয়কগুলোই আছে, তাহলে 2 আছে সর্বোচ্চ 5 বার, 3 আছে সর্বোচ্চ 3 বার। তো 5টা 2 আর হচ্ছে 3টা 3 যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে 864। তো এটাই হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এখন আমরা হচ্ছে 4 নম্বরের প্রশ্নগুলো দেখব। আমাদেরকে বলা আছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করে। এতক্ষণ আমরা মৌলিক গুণনীয়কের সাথে লসাগু নির্ণয় করলাম, এখন আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। তাহলে দেখেন 96 আর 120,
তাহলে ইউক্লিডীয় প্রক্রিয়া লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে পাশাপাশি লিখব, তাদের মাঝখানে কমা ব্যবহার করব, কমা ব্যবহার করে এরকম আমরা একটা নিচে টান দেবো। ঠিক আছে, তো আমরা এখন যদি 2 দ্বারা ভাগ করি, যেহেতু দুইটা সংখ্যার একটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে জোড় আর একটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য, তার কারণে 2 দ্বারা যাবে। তো 9-এর ভিতরে 2 যায় হচ্ছে 4 বার, থাকে 1, 1 আর 6 16, 16-এর ভিতরে 2 যায় 8 বার, এরপরে কমা 12-এর ভিতরে 2 যায় 6 বার, এই শূন্য নামাইলাম। ঠিক আছে, আবার 2 দ্বারা যাবে, 4-কে 2 দ্বারা, 4-এর ভিতরে 2 যায় 2 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার, এরপরে কমা কমা 60-কে 2 দ্বারা ভাগ করলে 30, 24-কে 2 দ্বারা ভাগ করলে 12, 30-কে 2 দ্বারা ভাগ করলে 15। এখন যদি 3 দিয়ে দেই, 12-এর ভিতরে 3 যায় 4 বার, 15-এর ভিতরে 3 যায় 5 বার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এই যে সংখ্যাগুলো পাইলাম, ঠিক আছে, এই যে আমরা এই যে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5, তো এখানে যে সংখ্যাগুলো পাইলাম সবগুলোই যদি আমরা গুণ করে দেই, তো গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের আসলে লসাগু। তো এগুলো গুণ করলে আমরা পাই 480, তো এটাই হচ্ছে লসাগু। সেমভাবে আমরা যদি এই সংখ্যা তিনটার ক্ষেত্রে একটু দেখি, এই সংখ্যা তিনটাকে যদি আমরা 7 দিয়ে দেই, 5, 7 আর 13, তো যেহেতু এগুলো পরস্পর সমমৌলিক সংখ্যা হয়ে গেছে, এগুলোকে আমরা আর ভাগ করতে পারবো না, তার কারণে সবগুলোই যদি গুণ করি 7, 5, 7, 13, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। তাহলে 3185, এটাই হচ্ছে লসাগু। এরপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 33, 55, 60, 80, 90, ঠিক আছে, তো এগুলোকে 33-এর ভিতরে 33-কে 2 দিয়ে ভাগ করা যায় না, এই কারণে 33 নিচে লিখলাম, 55-কে 2 দিয়ে ভাগ করা যায় না, 55 নিচে লিখলাম, 60-কে 2 দ্বারা ভাগ করলে 30, 80-কে 2 দ্বারা ভাগ করলে 40, 90-কে 2 দ্বারা ভাগ করলে 45। ঠিক আছে, 33 আর 55-কে যেহেতু 2 দ্বারা ভাগ করা যায় না, আমরা নিচে লিখলাম। এখন 30-এর ভিতরে 30-কে 2 দ্বারা ভাগ করলে 15, 40-কে 2 দ্বারা ভাগ করলে 20, 45-কে 2 দ্বারা ভাগ করা যায় না, নিচে লিখলাম। তো ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন ভাগ করব, তো যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর ভিতরে মিনিমাম 2টা সংখ্যাকে যেন, যে সংখ্যাটা বা দ্বারা আমরা ভাগ করব সেই সংখ্যাটা দ্বারা যেন মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ করা যায়। ঠিক আছে, যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর ভিতরে যে সংখ্যাটা দ্বারা ভাগ করব মিনিমাম যেন 2টা সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। ঠিক আছে, অথবা এমন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখন দেখেন 3 দ্বারা যদি আমরা হচ্ছে 33-কে ভাগ করি, 3 11 33, 5 11 55, 3 5 15, 20-এর ভিতরে 3 যায় না, 20 নিচে লিখলাম, আর 45-কে 3 দ্বারা ভাগ করলে 3 15 45। এখন যদি 5 দিয়ে ভাগ করি, 11-এর ভিতরে যায় না, 11 রাখলাম, 5 11 55, 5-কে 5, 4 5 20, 3 5 15। এখন 11 দ্বারা যায়, 11-কে 11 দ্বারা ভাগ করলে 1, 11-কে 11 দ্বারা ভাগ করলে 1, এই 1 4 আর হচ্ছে 3। এই সংখ্যাগুলো নিচের সবগুলো সংখ্যা এখন পরস্পর সমমৌলিক হয়ে গেছে, এই কারণে আমরা আর ভাগ করব না। এখন আমরা এই যে সংখ্যাগুলো পাইলাম সবগুলোই গুণ করব। তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 11 গুণন 4 গুণন 3, এখানে আমরা সবগুলো লিখেছি। তো এগুলো গুণ করলে আমরা পাই হচ্ছে 7920। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। তো দেখেন 5 নম্বরে বলা আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। ঠিক আছে, তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 আর 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে সেটা বের করতে হবে। তো দেখেন সমাধান করলেই আমরা বুঝতে পারবো। যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 184-কে ভাগ করলে প্রত্যেকবার 4 ভাগশেষ থাকবে, কাজেই নির্ণয় সংখ্যাটি হবে 100 থেকে 4 বাদ দিতে হবে, আর হচ্ছে 184 থেকে 4 বাদ দিতে হবে। তাহলে 96 পাইলাম আর হচ্ছে 180 পাইলাম। এই 96 আর 180 এর লসাগুই হবে ওই বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তো আমরা 180-কে যদি ভাগ করি, লসাগু নির্ণয় করি, 180 আর হলে 96 এর, 180-কে 96 দ্বারা যদি ভাগ করি, 180-এর ভিতরে 96 যায় হচ্ছে একবার, তাহলে ভাগশেষ থাকে 84। এখন 84 দ্বারা প্রথম যে ভাজক সেটাকে ভাগ করব, 96-কে 96-এর ভিতরে 84 যায় আবার হচ্ছে একবার, তাহলে ভাগশেষ থাকে 12। 12 দ্বারা দ্বিতীয় যে ভাজক সেটাকে ভাগ করব, তাহলে 84-এর ভিতরে 12 যায় 7 বার। তো সর্বশেষ ভাজক পাইলাম আমরা হচ্ছে 12। তাহলে 96 আর 180 এর গসাগু হবে, তাহলে গসাগু হলো 12। ঠিক আছে, সর্বশেষ ভাজকটাই হবে গসাগু। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি কত হবে? 12। এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তো দেখেন যেহেতু 27, 40 ও 65-কে নির্ণয়ের সংখ্যা দ্বারা ভাগ করলে 3, 4, 5 ভাগশেষ থাকে, কাজেই নির্ণয়ের সংখ্যাটি হবে এই যে 27 থেকে 3 বাদ, 40 থেকে 4 বাদ, 65 থেকে
65 থেকে হচ্ছে 5 বাদ, ঠিক আছে। তো তাহলে বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো পাবো 24, 36 আর হচ্ছে 60, এই সংখ্যাগুলোর গসাগুই হবে আমাদের নির্ণয় সংখ্যাটি। তো দেখেন আমরা যদি এখন 24, 36 আর 60-এর গসাগু নির্ণয় করি, তো আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি, তো 24-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে এগুলো: 2 2 4, 4 2 8, 3 8 24, 2 2 4, 3 4 12, 3 12 36, 2 2 4, 3 4 12, 5 12 60, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 24, 36 ও 60-এর সাধারণ মৌলিক গুণনীয়ক কে কে আছে? 2 আছে, দেখেন সাধারণ 2 বার করে করে, ঠিক আছে। যদিও এটা 3 বার আছে কিন্তু সাধারণ সবগুলোতে 2 বার করে আছে, তার কারণে 2টা 2 নেব। এবং 3, এটা 2 বার আছে, এটাতে আছে একবার, এটাতে আছে একবার। তো যেহেতু সবগুলোতে একবার একবার করে সাধারণ আছে, তার কারণে আমরা 3 নেব একবার। 5 যেহেতু একটাতে আছে বাকি দুটাত নেই, তার কারণে 5 নেব না। তো এখন এগুলো গুণ করব, তাহলে 2 গুণন 2 গুণন 3, তাহলে 2 2 গুণ 4, 3 4 12, তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 12। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে। এখন কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হচ্ছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি থাকবে? প্রত্যেকবার ভাগশেষ 5 হবে, ঠিক আছে। তো দেখেন প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর লসাগু। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা, এই সংখ্যাগুলো দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করতে পারবো সেই ক্ষুদ্রতম সংখ্যা হবে, এই যে আমাদের সংখ্যা হলো সংখ্যাগুলোর লসাগু। আমাদের যে প্রদত্ত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর লসাগু, অর্থাৎ 8, 12, 18 আর হচ্ছে 24-এর। তো আমরা যদি 8, 12, 18, 24-এর লসাগু আগে নির্ণয় করব, ঠিক আছে। তো নির্ণয় করার পর আমাদেরকে আবার এখানে বলছে যে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, তো লসাগু নির্ণয় করার পর যে লসাগু পাবো তার সাথে 5 যোগ করতে হবে। তো এটাই লিখেছি যে 8, 12, 18 ও 24-এর লসাগু এর সাথে 5 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো দেখেন আমরা যদি এখন 8, 12, 18, 24-এর ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করি, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি 8কে, তাহলে 4, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 18কে 2 দ্বারা ভাগ করলে 9, 24কে 2 দ্বারা ভাগ করলে 12, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 9-এর ভিতরে 2 যায় না, 9 রাখলাম, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, আবার 2 দ্বারা ভাগ যায়, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 3-এর ভিতরে যায় না, 9-এর ভিতরে যায় না, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এখন 3 দ্বারা যদি ভাগ করি 1 রাখলাম, 3-এর ভিতরে 3 যায় একবার, 9-এর ভিতরে 3 যায় 3 বার, 3-এর ভিতরে 3 যায় একবার। তো নিচের সংখ্যাগুলো যেহেতু পরস্পর সহমৌলিক হয়ে গেছে, আমরা আর ভাগ করব না। তো এখন এই যে সবগুলো সংখ্যা 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন, এগুলো যদি গুণ করি তাহলে যেটা হবে সেটাই হবে আমাদের লসাগু। তাহলে এখানে দেখেন 3টা 2, 1 2, 2টা হচ্ছে 3, গুণ করলে হয় 72। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? এই লসাগুর সাথে 5 যোগ করতে হবে, 77, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। এখানে কি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যদি 20, 25, 30, 36 ও 48 দ্বারা ভাগ করি, তাহলে যথাক্রমে 15 অবশিষ্ট থাকবে, 20 থাকবে, 25 থাকবে, 31 থাকবে আর হচ্ছে 43 থাকবে। তো দেখেন আমরা যদি দেখি একটু, তাহলে প্রদত্ত ভাজক ও ভাগশেষের মধ্যকার পার্থক্য, আমরা যেহেতু এই সংখ্যাগুলো দ্বারা কি করব? ভাগ করব, ঠিক আছে। ভাগ করলে ভাগশেষ থাকে, ভাগ করলে যথাক্রমে এই সংখ্যাগুলো ভাগশেষ থাকে। তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ থাকবে হচ্ছে, প্রথম এই 20 দ্বারা যদি ভাগ করি তো ওই সংখ্যাটাকে, তাহলে 15 হচ্ছে অবশিষ্ট থাকে। তো এই দুইটা সংখ্যার পার্থক্য, 20 থেকে 15 বাদ দিলে 5, 25কে 25 দ্বারা যদি ভাগ করি তখন হচ্ছে 20 অবশিষ্ট থাকে। তো এদের পার্থক্য হচ্ছে 25 থেকে 20 বাদ দিলে 5, 30 দ্বারা ভাগ করলে 25 অবশিষ্ট থাকে। তাহলে 30 থেকে 25 বাদ দিলেও, দেখেন 30 থেকে 25 বাদ দিলেও 5। এরপরে 36 দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে 36 থেকে 31 বাদ দিলেও 5। এরপরে 48 দ্বারা ভাগ করলে 43 অবশিষ্ট থাকে ওই সংখ্যাটাকে, সেক্ষেত্রেও আমরা দেখতেছি অবশিষ্ট হচ্ছে 5। তো আমরা এখান থেকে কি দেখতে পারতেছি? প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রেই প্রত্যেকটা বিয়োগফলের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি, ভাজক আর ভাগশেষের বিয়োগফলের ক্ষেত্রে। তাহলে আমরা এখন এখানে বলবো যে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36, 48, ঠিক আছে। আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করব 20, 25, 30, 36, 48, তো এই সংখ্যাগুলোর লসাগু থেকে 5 কম হবে। তো আমরা যদি এখন এই সংখ্যাগুলোর লসাগু বের করি,
20কে 2 দ্বারা ভাগ করলে 10, 25-এর ভেতরে 2 যায় না, 30কে 2 দ্বারা ভাগ করলে 15, 36কে 2 দ্বারা ভাগ করলে 18, 48কে 2 দ্বারা ভাগ করলে 24, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 25-এর ভেতরে যায় না, 15-এর ভেতরে যায় না, 18কে 2 দ্বারা ভাগ করলে 9, 24কে 2 দ্বারা ভাগ করলে 12। এবার 3 দ্বারা ভাগ করতে পারি, 5কে যায় না, 25কেও যায় না, 15কে 3 5-এ 15, 9কে 3 3-কে 9, 12কে 3 4-এ 12, 5 দ্বারা ভাগ করলে 5-এর ভেতরে 5 যায় একবার, 25-এর ভেতরে 5 যায় 5 বার, 5-এর ভেতরে যায় একবার, 3-এর ভেতরে যায় না, 4-এর ভিতরে যায় না। তো এখন নিচে যে সংখ্যাগুলো পাইলাম এগুলো হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা হয়ে গেছে। তার কারণে আমরা এখন এই যে সংখ্যাগুলো 2 হচ্ছে কয়বার আছে, 1 2, 2 আছে 2 বার, 3 আছে 1 বার 2 বার, 5 আছে 1 বার 2 বার, আর 4 হচ্ছে 1 বার। তো এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, দেখেন গুণ করলে আমাদের হয় হচ্ছে 3600। যেহেতু এখানে বলা আছে লসাগু থেকে 5 কম হবে সংখ্যাটি, তার কারণে 3600 থেকে 5 বাদ দিলে 3595। এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। তাহলে একটা লোহার পাত ও একটা তামার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার লোহার পাত, আর হচ্ছে তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? তাহলে বড় টুকরার দৈর্ঘ্য বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা অবশ্যই বুঝতে পারতেছি, গসাগু নির্ণয় করতে হবে। এরপরে বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে গসাগু দ্বারা একবার হচ্ছে 672কে ভাগ করবো, একবার 960কে ভাগ করবো। তো দেখেন আমরা সমাধান করলে বুঝতে পারবো যে প্রদত্ত পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণয়ের গসাগু। তাহলে আমরা যদি ভাগ পরীক্ষায় 672 আর 960-এর গসাগু নির্ণয় করি, দেখেন 960কে 672 দ্বারা যদি ভাগ করি, 960-এর ভিতরে 672 একবার যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকে 288। এখন 288 দ্বারা প্রথম ভাজক 672কে যদি ভাগ করি, তার ভিতরে যাই হচ্ছে 288 দুইবার যায়, তাহলে 576 বিয়োগ করলে হয় 96। 96 দ্বারা 288কে যদি ভাগ করি, 288-র ভিতরে 96 যায় হচ্ছে 3 বার, তাহলে 288 হয়, ভাগশেষ এখানে শূন্য হয়ে গেল। তাহলে সর্বশেষ ভাজক পাইলাম আমরা 96। ঠিক আছে, তাহলে আমাদের 672 ও 960-এর গসাগু হবে কত? 96। এখন নির্ণয় কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। কেটে নেওয়া বৃহত্তম পাতের দৈর্ঘ্য কত? 96 সেন্টিমিটার। এখন লোহার পাতের টুকরার সংখ্যা কত হবে? লোহার ছিল হলো 672, একে যদি 96 দ্বারা ভাগ করি তাহলে 7টা টুকরা হবে, আর তামার পাতের টুকরার সংখ্যা হবে 960। তামার ক্ষেত্রে তাকে 96 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 10টি। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার এবং লোহা ও তামার পাতের টুকরা যথাক্রমে 7টি ও 10টি। এরপরে দেখেন 10 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, কি বলা আছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করতে হয়? একের পরে 3টা শূন্য দিলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা এগুলো অবশ্যই তোমরা জানো। তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে, ঠিক আছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 ও 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? ঠিক আছে, তো দেখেন আমরা যদি একটু দেখি, তাহলে প্রদত্ত সংখ্যাগুলো লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা, তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া আছে 12, 15, 20, 35, এই সংখ্যাগুলোর যে লসাগু পাবো, সেই লসাগু দ্বারা আমরা যে সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করতে পারবো, সেই সংখ্যাটাকে আমরা 12, 15, 20, 35 দ্বারাও নিঃশেষে ভাগ করতে পারবো। আমরা এখানে সে কথাটাই লিখেছি। দেখেন যে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা, তার মানে প্রদত্ত 12, 15, 20, 35 দিয়ে যে সংখ্যাটাকে আমরা নিঃশেষে ভাগ করতে পারবো, নিঃশেষে বিভাজ্য সংখ্যা, তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওই সংখ্যাটাকে আমরা 12, 15, 20, 35 দ্বারাও নিঃশেষে কি করতে পারবো? ভাগ করতে পারবো। তো এই কারণে আমরা 12, 15, 20-এর লসাগু নির্ণয় করব। তো দেখেন তাহলে 12-এর ভেতরে 2 যায় 6 বার, 15-এর ভেতরে 2 যায় না, 20-এর ভেতরে 2 যায় 10 বার, 35-এর ভেতরে 2 যায় না, 35 নিচে রাখলাম। এরপরে 6-এর ভেতরে 2 যায় 3 বার, 15-এর ভেতরে যায় না, 10-এর ভেতরে 2 যায় 5 বার, 35-এর ভেতরে যায় না। এরপরে যদি 3 দ্বারা দিই, 3-এর ভেতরে 3 যায় 1 বার, 15-এর ভেতরে 3 যায় 5 বার, 5-এর ভেতর যায় না, 35-এর ভেতরেও যায় না। 5 দ্বারা যদি দেই তাহলে 1 থাকলো, 5-এর ভেতরে 5 যায় 1 বার, 5-এর ভেতরে 5 যায় 1 বার, 35-এর ভেতরে 5 যায় 7 বার। নিচে যে সংখ্যাগুলো পাইছি এগুলো পরস্পর সহমৌলিক হয়ে গেছে, আমরা আর ভাগ করব না। এখন এই যে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7, এগুলো গুণ করলে যেটা হবে সেটাই লসাগু। তাহলে দেখেন 2টা 2, একটা 3, একটা 5, একটা 7 গুণ করলে হয় হলো 420।
ঠিক আছে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা, তাহলে আমরা লসাগু পাইলাম কত, 420। এখন এই 420 দ্বারা দেখতে হবে আমরা কোন সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে পারি। ঠিক আছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে পারি। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি হচ্ছে একের পর 3টা শূন্য শূন্য নিলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়, তাই না? তো আমরা এখন যদি এই যে 1000কে 420 দ্বারা যদি ভাগ করি, তাহলে 1000-এর ভেতরে 420 যদি 2 বার দেই তাহলে হয় 840, ভাগশেষ থাকে হচ্ছে 160। তার মানে 420 দিয়ে দিলে অবশিষ্ট থাকে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি যে 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়, কেননা এখানে 160 420 দিয়ে ভাগ করলে ভাগশেষ 160 থাকে। তাহলে ভাজ্য এই যে 1000 থেকে 160 কম হলে, ভাজ্য 1000 থেকে, এই 1000 থেকে যদি 160 কম হয়, কম হলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই 420 দ্বারা ভাগ যাবে। তো দেখেন আমরা এখানে সেটাই বলেছি, 1000 থেকে 160 কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু তখন সংখ্যাটি কত হয়, 1000 থেকে যদি আমরা 160 বাদ দেই তখন সংখ্যাটা হচ্ছে 840। ঠিক আছে, এটা কিন্তু এখন 3 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 3 অঙ্কের হয়। আবার ভাজ্য যদি হলো, এই 3 অঙ্কের সংখ্যার কথা কিন্তু আমাদেরকে বলা হয়নি, আমাদেরকে বলছে 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করতে হবে। এখন যদি আমরা এই 420 থেকে, আমাদের এটা ছিল হলো ভাজক, 420 থেকে যদি আমরা 160 বাদ দেই তাহলে আমাদের যেটা অবশিষ্ট ছিল ভাজক থেকে, যদি যে ভাগশেষটা অবশিষ্ট ছিল সেটা যদি বাদ দেই তাহলে হয় 260। তার মানে আমরা ওই ভাজ্যের সাথে 1000-এর সাথে যদি আমরা 260 যোগ করি বা বেশি হয়, 1000-এর চাইতে যদি 260 বেশি হয়, ভাজ্য থেকে যদি এত বেশি হয় তাহলে ওই সংখ্যাটি আমাদের 420 দিয়ে ভাগ যাবে। তার মানে 1000-এর সাথে যদি আমরা কি করি, 260 যোগ করি তাহলে হয় 1260। তার মানে এই 1260 সংখ্যাটা হচ্ছে 420 আমাদের যে লসাগু সেটা দ্বারা ভাগ করা যাবে, এবং আমাদের যে প্রদত্ত সংখ্যাগুলো ছিল সেগুলো দ্বারাও তাহলে ভাগ করা যাবে। তাহলে আমাদের নির্ণয়ের সংখ্যাটা হবে 1260। এখন দেখেন 11 নম্বর যে প্রশ্নটা বলা আছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। কি হবে, প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তো দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে প্রদত্ত ভাজক 16, 24, 30, 36-এর লসাগু নির্ণয় করি। তো আমরা যদি 16, 24, 30, 36-এর লসাগু নির্ণয় করি, 16-এর ভেতরে 2 যায় 8 বার, 24-এর ভেতরে 2 যায় 12 বার, 30-এর ভেতরে 2 যায় 15 বার, এবং 36-এর ভেতরে 2 যায় 18 বার। সেমভাবে 8-এর ভেতরে 2 যায় হচ্ছে 4 বার, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 6 বার। 15-এর ভেতরে 2 যায় না, 18-এর ভেতরে 2 যায় হচ্ছে 9 বার, 9 দুগুণ 18। এরপরে 4-এর ভেতরে 2 যায় 2 বার, 2 দুগুণ 4, 6-এর ভেতরে 2 যায় 3 বার, 3 দুগুণ 6, 15-এর ভেতরে যায় না, 9-এর ভেতরে যায় না। এখন যদি 3 দ্বারা দেই, 2-এর ভেতরে যায় না, 3-এর ভেতরে যায় 1 বার, 15-এর ভেতরে যায় 5 বার, 3 5 15, 9-এর ভেতরে যায় 3 3 9। এখন নিচে যে সংখ্যাগুলো পাইছি এগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা হয়ে গেছে, এই কারণে আমরা আর ভাগ করব না। তাহলে এখন এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমাদের লসাগু হয়ে যাবে। তো দেখেন এই যে 3 আছে সর্বোচ্চ হলো, 3 আছে কয়টা, 4টা, 2 আছে 4টা, 3 আছে 3 আছে 2টা, 5 আছে 1টা। তো তাহলে 1 2 3 4, আমরা হচ্ছে এক্ষেত্রে কি করব, 4টা 2 গুণ করব। ঠিক আছে, এখানে আমরা 3টা নিয়েছি, এখানে আরো একটা 2 গুণ করতে হবে, এখানে আমাদের আরো একটা 2, তাহলে এখানে আমরা আরো একটা 2 কি করব, গুণ করব। তো এগুলো যদি গুণ করি তাহলে মেবি 720 হয়। তো আমরা যদি একটু গুণটা দেখি যে আসলে কত হয়। তাহলে আমাদের 720-এ হয়। ঠিক আছে, তো 4টা 2, 3টা 3 আর একটা 5 গুণ করলে আমাদের 720 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে সংখ্যাগুলোর লসাগু। তো আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, 5টা 9 যদি বসাই তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাই। এখন এই 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাটাকে আমাদের যে লসাগু, এই লসাগু দ্বারা ভাগ করব। তো লসাগু দ্বারা যদি আমরা ভাগ করি, দেখেন এখানে যেহেতু আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, আমরা যদি প্রথমে 3টা 9 নেই তাহলে 3টা 9-এর ভিতরে 720 যায় একবার, তাহলে গেলে আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে 27। পরবর্তী আরও একটা 9 নামাইলাম, তাহলে 200। আচ্ছা, তাহলে আমাদের 279 হয়, পরবর্তী আর একটা 9 নামাইলাম। তো এখন এই যে 2799, এটার ভিতরে আর 720 যদি 3 বার দেই তাহলে আমাদের হয় 2160।
ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে পাই হচ্ছে 639। তো পরবর্তী যে আরও একটা 9 ছিল সেটা নামালাম। এখন যদি 6399-এর ভিতরে 720 যদি আমরা হচ্ছে 8 বাদ দিই, ঠিক আছে, তখন আমাদের হয় হচ্ছে 5760। তো অবশিষ্ট থাকে হলো 639। যেহেতু 639-এর ভিতরে 720 দ্বারা আর ভাগ যাচ্ছে না, এ কারণে আমরা আর ভাগ করব না। তাহলে আমরা ভাগফল পাইলাম এক্ষেত্রে কত, 138। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে ভাগশেষ অবশিষ্ট কত থাকে, 639 থাকে। তাহলে উপরোক্ত ভাগ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 5টা 9, তো এটাকে যদি আমরা হচ্ছে 720 দ্বারা ভাগ করি তাহলে এই সংখ্যাটা 720 দ্বারা বিভাজ্য নয়, তাই না? তো দেখেন 720 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, 639 অবশিষ্ট থাকে। তাহলে ভাজ্য এই যে 99,999 থেকে যদি আমরা 639 যদি আমরা বাদ দিই তাহলে প্রাপ্ত সংখ্যাটি 720 দ্বারা কিন্তু অবশ্যই বিভাজ্য হবে। যে সংখ্যাটা অবশিষ্ট থাকে এই সংখ্যাটা যদি আমরা এই সংখ্যাটা থেকে বাদ দেই তাহলে কি হবে, অবশ্যই সেই সংখ্যাটা আমাদের হলো 720 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আমরা এখানে সেটাই বলেছি, বিভাজ্য হবে। আবার আমরা যদি এই ভাজ্যের সাথে 99,999 এই ভাজ্যের সাথে আমাদের যে হলো ভাজক 720, সেখান থেকে যদি আমরা 639 বাদ দিই তাহলে 81। এই 81 যদি আমরা হলো 99,999-এর সাথে যোগ করি তাহলে যোগ করলে যে সংখ্যাটা হবে সেটাও আসলে 720 দ্বারা বিভাজ্য হবে। তো দেখেন এখানে আমরা যোগ করে পাইলাম হচ্ছে কত, 1,80,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,80,000 পাইলাম। তাহলে সংখ্যাটি অবশ্যই কি হবে, আমাদের 720 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদেরকে বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে আমরা অঙ্ক পাইতেছি হচ্ছে 6টা, 6 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাটা হয়ে গেছে। তার কারণে এই সংখ্যাটাকে তো আমরা ভাগ করতে পারবো না, আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লাগবে। তার মানে এই যে 99,999 থেকে আমরা আমরা যে ভাগশেষটা ছিল 639, এটা যদি বাদ দেই, বাদ দেওয়ার পর যে সংখ্যাটা হবে সেটাই হবে আসলে আমাদের প্রদত্ত সংখ্যা। তো দেখেন 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে এই সংখ্যাটা থেকে যে সংখ্যাটা অবশিষ্ট ছিল 639। তো এই সংখ্যাটা যদি বাদ দিই তাহলে 99,360। তো এই সংখ্যাটাই হবে আসলে আমাদের প্রদত্ত সংখ্যা। কিন্তু আমাদেরকে আবার কি বলছিল যে ভাগশেষ 10 থাকতে হবে, ভাগশেষ কি থাকতে হবে, 10 থাকতে হবে। তো এতকে যদি আমরা হচ্ছে 720 দ্বারা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। 99,360-কে যদি 720 দ্বারা ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। এখন যদি এই সংখ্যাটার সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে কিন্তু ভাগশেষ থাকবে, যেহেতু প্রশ্নে বলা আছে যে ভাগশেষ 10 থাকতে হবে। তার মানে নির্ণয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, আমরা যদি 99,360-এর সাথে 10 যোগ করি তাহলে 99,377। তো এটাই হবে আমাদের নির্ণয় সংখ্যা। আচ্ছা, এখন আমরা যদি 12 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন কি বলা আছে যে কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূরে পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? তাহলে একটা নির্দিষ্ট স্থান থেকে কোনো বাস স্ট্যান্ড থেকে অথবা কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে, যেহেতু বাস স্ট্যান্ড থেকে ছাড়া হয় তার মানে সেটা একটা নির্দিষ্ট স্থান, ঠিক আছে। তো যেখান থেকে ছাড়া হয় সবগুলোই ছাড়া হয়, এই বাস স্ট্যান্ড থেকেই 4টা বাস ছাড়া হয় একটা নির্দিষ্ট তাহলে একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে, ঠিক আছে। এখন এই বাসগুলো আসলে কত দূর যাওয়ার পর সবগুলো বাস একত্রে মিলিত হবে আমাদেরকে সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে 10, 20, 24 আর 32-এর যদি আমরা লসাগু নির্ণয় করি, তাহলে লসাগু নির্ণয় করলে যে লসাগু হবে সেটাই হবে অ্যান্সার। তো দেখেন আমরা 10, 20, 24, 32-এর যদি লসাগু নির্ণয় করি, 10-এর ভিতরে 2 যায় 5 বার, 20-এর ভিতরে 2 যায় 10 বার, 24-এর ভিতরে 2 যায় 16 বার। তো এটা হচ্ছে আমাদের সংখ্যাটা কত, 24। 24-এর ভিতরে 2 যাবে কতবার, দেখেন 12 দুগুণ 24। তো এখানে আসলে আমাদের 12 হওয়ার কথা, 5, 10, তাহলে 24-এর ভিতরে 2 যাবে হচ্ছে 12 বার, ঠিক আছে, 24, 32। এরপর 32-এর ভিতরে 2 যাবে হচ্ছে 16 বার, ঠিক আছে। এখন 5-এর ভিতরে 2 যায় না, 10-এর ভিতরে 2 যাবে হচ্ছে 5 বার, 12-এর ভিতরে 2 যাবে 6 বার, আর 16-এর ভিতরে 2 যাবে 8 বার। এরপরে 5-এর ভিতরে যায় না, 5-এর ভিতরে যায় না, 6-এর ভিতরে 2 যায় 3 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার। এখন 5 দ্বারা ভাগ করতে পারি, 5-এর ভিতরে 5 যাবে 1 বার, 5-এর ভিতরে 5 যাবে 1 বার, 3, 4। তো এই নিচে যে সংখ্যাগুলো পাইলাম এগুলো যেহেতু পরস্পর সহমৌলিক হয়ে গেছে আর ভাগ করতে পারবো না। তো দেখেন 1, 2, 3, 3টা 2,
একটা 5 একটা 3 একটা 4 গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের লসাগু। তো গুণ করলে হয় 480, তার মানে নির্ণয় দূরত্ব হবে 480 কিলোমিটার পথ যাওয়ার পর সবগুলো বাস একত্রে মিলিত হবে। ঠিক আছে, সর্বশেষ আমাদের যে 13 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি যে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। এখন বলা আছে যে সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। তাহলে দুইটা সংখ্যার গুণফল আমাদের 3380 দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে 13। এখন বলা হচ্ছে সংখ্যা দুইটির লসাগু কত। তো দেখেন আমরা কি জানি যে সংখ্যা দুইটির গুণফল দেওয়া আছে হলো এত এবং গসাগু 13। তো আমরা কি জানি যে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণন সংখ্যাদ্বয়ের লসাগু। দুইটা সংখ্যার গুণফল আমরা কিভাবে বের করতে পারি, দুইটা সংখ্যার গসাগু আর দুইটা সংখ্যার লসাগু যদি আমরা গুণ করি তাহলে আমরা দুইটা সংখ্যার গুণফল পেতে পারি। তো যেহেতু আমাদের দুইটা সংখ্যার গুণফল 3380 দেওয়া আছে সেটা লিখলাম সমান সমান, আবার হচ্ছে দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে 13 গুণন লসাগু। তাহলে আমরা হচ্ছে এই যে পুরাটাকে বাম পাশে নিয়ে আসলাম, অথবা আমরা হচ্ছে লসাগুটা এই পাশে ছিল তো এটাকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা আমরা যদি 13 গুণন লসাগু এটাকে যদি বাম পাশে নিয়ে আসি আর 3380টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে লসাগুর সাথে 13 গুণন আকারে আছে। ঠিক আছে, তাহলে গুণন আকারে থাকলে ও পাশে যায় ভাগ হবে, তাহলে ভাগ 13। তাহলে 3380কে যদি 13 দ্বারা ভাগ করি তাহলে হয় 260। তার মানে নির্ণয় আমাদের লসাগু হবে 260। ঠিক আছে, তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো ছিল অনুশীলনী 1.3-এর এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো কোথাও যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সেটা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।